সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবরি ইয়াসমিন আছি পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে। যদি জানিয়ে দিই আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শিক্ষা খাতের সংস্কার ও চ্যালেঞ্জ। আপনারা জানেন দিনের উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়েও আমরা কথা বলে থাকি। এই মুহূর্তে স্টুডিওতে বিষয়টি নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। আছেন অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ ফেরদৌস, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। স্বাগত এই আয়োজনে। আলোচনা শুরু করতে চাই শিক্ষা খাতের সংস্কার ও চ্যালেঞ্জ এই বিষয়টি নিয়ে। শুরুতে আসি জনাব আমানুল্লাহ ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করি। যে বিষয়টি শিক্ষা কমিশন ঘোষণা করতে যাচ্ছে সরকার, বলা হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেই কমিশনের ঘোষণাটি পেতে যাচ্ছি। দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে যারা সুপরিচিত, যারা মেধাবী, যারা অনন্য ভূমিকা রেখেছেন তাদেরকে নিয়ে এই কমিশন তৈরি করা হবে বলা হচ্ছে। তাদের মূল আসলে টার্গেটের জায়গাগুলো আসলে কোনগুলো হওয়া উচিত এই মুহূর্তে শিক্ষার সংস্কার যদি শুরু করতে হয়? আপনাকে অনেক ধন্যবাদ এবং মিলন ভাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটা কনফারেন্স ছিল আপনার, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের শিক্ষা উপদেষ্টা ছিলেন, ওয়াহিদুদ্দিন স্যার ছিলেন। সেখানে স্যার বেশ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন আমাদের এখানে, এবং আলোচনা করতে গিয়ে স্যার নিজেই কিন্তু বলেছেন যে পুরা শিক্ষা ব্যবস্থার ভিতরেই মোটামুটি সব জায়গাতেই একটা সংস্কারের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র যে আপনি প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তা নয়। এবং আমাকে যদি বলেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অবস্থাটা দেখছি, তাতে আমার কাছে মনে হচ্ছে যে পুরা শিক্ষা ব্যবস্থার ভিতরেই একটা এলোমেলো ভাব আছে। ধরেন আমরা সার্টিফিকেট দিচ্ছি, আমরা পড়াচ্ছি ছেলেমেয়েদেরকে, আমরা সার্টিফিকেট ইস্যু করছি, আমরা তো প্রায় মোর দ্যান 500,000 গ্র্যাজুয়েট তৈরি করি প্রতি বছর, এবং আমাদের অধীনে প্রায় 2,500-এর মতো কলেজ, 38 লক্ষ শিক্ষার্থী। এখন প্রশ্ন হলো যে আমরা কিসের জন্য এই শিক্ষার্থীদেরকে গ্র্যাজুয়েশনগুলো দিচ্ছি, এবং এটা মার্কেটের সাথে, ইন্ডাস্ট্রির সাথে এটা লিঙ্কেজটা কোন জায়গাটাতে, সেই যে বিষয়টা, অথবা আমরা যে ডিগ্রিগুলো দিচ্ছি সেই ডিগ্রিগুলোর আপনার কোয়ালিটি কি অবস্থার ভিতরে আছে, সেই কোয়ালিটিটা কি আছে, অথবা আপনার শিক্ষকদের যে স্ট্যাটাস, অথবা শিক্ষকদের যে ইনসেন্টিভ, অথবা শিক্ষকদের যে কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং, এই জায়গাগুলোতে কি অবস্থা, অথবা ধরেন আপনার শিক্ষকদের যে তাকে শিক্ষকতা পেশায় আসার জন্য যে ধরনের ইনসেন্টিভ দেওয়া দরকার, ভালো স্টুডেন্টরা কেন শিক্ষকতা আসবে, সেই জায়গাগুলো। এবং প্রাথমিক শিক্ষা থেকে ধরে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের সব জায়গাতেই আপনি দেখবেন যে একটা মনিটরিংয়ের অভাব রয়েছে। তো মনিটরিংটা কীভাবে আপনার এনশিওর করা যায়, বা কোয়ালিটি এডুকেশনটা কীভাবে এনশিওর করা যায়। যে এডুকেশনটা আমরা দিচ্ছি এখন এই মুহূর্তে, সেই এডুকেশনটা কি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অথবা 5th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লবকে মোকাবেলা করার মতো সেই শিক্ষা কি চলছে কিনা আমাদের দেশে, বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে, বা আমাদের গ্র্যাজুয়েটরা যে ধরনের চাকরি পাচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে, বিশ্ব দরবারে, অথবা দেশের ভিতরে, পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের গ্র্যাজুয়েটরা কোন পর্যায়ে যাচ্ছে এবং কীভাবে পাচ্ছে, অথবা আমাদের শিক্ষকরা যে ধরনের স্ট্যাটাস পাচ্ছেন বা যে ধরনের অবস্থান, আমাদের আশেপাশের দেশগুলোতে কী অবস্থা, অথবা আমাদের জিডিপিতে যে পরিমাণ কন্ট্রিবিউশন, জিডিপির যে পরিমাণ কন্ট্রিবিউশন লেস দেন 3% এখন আমাদের এই যে শিক্ষা খাতে, আশেপাশের দেশগুলোর তো কী অবস্থা। সেখানে যদি আপনি একটা দেশের শিক্ষাকে কেন্দ্র করে যদি মানব সম্পদ যদি আপনি বাড়াতে চান, শিক্ষাকে কেন্দ্র করে যদি আপনি মানব সম্পদ তৈরি করতে চান, এবং একটা দেশকে যদি উন্নত করতে চান, যেটা প্রফেসর ওয়াহিদুল হক বলছিলেন ইউএনডিপিতে 1994-এ, তাহলে আপনি শিক্ষার বাজেটের ব্যাপারটাকে আপনাকে চিন্তা করতে, তো সবগুলো মিলিয়ে আমি ধরে ধরে যদি আলোচনা করি তাহলে অনেক লম্বা সময় লাগবে। আপনার এই যে আমার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করতে আপনার কয়েক ঘন্টা সময় লাগবে, যে আমার কলেজে কারা পড়াচ্ছে, কি পড়াচ্ছে, কোন সাবজেক্ট পড়াচ্ছে, অনার্স মাস্টার্সের শিক্ষকদের সমস্যা কোন জায়গাটাতে, এমপিওভুক্ত যারা তাদের কি সমস্যা, যারা এমপিওভুক্ত না তাদের কি সমস্যার ভিতরে আছে, যারা প্রিন্সিপাল হিসাবে আছেন, যারা শিক্ষক হিসাবে আছেন তাদের কোন ধরনের অবস্থান আছে, সেখানে মাওসির কোন রোলটা আছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি স্টেক আছে, সেই সমস্ত বিষয়গুলোর ভিতরেই এক ধরনের সংস্কার আনা দরকার। এবং সেই সংস্কারটা আনতে গিয়ে সরকার
আমি মনে করি যে দিস গভর্নমেন্ট ইজ এ কম্পিটেন্ট গভর্নমেন্ট, তারা এই সংস্কারটা আনতে পারবে এবং এই সংস্কারটা কেন আনতে পারবে সেটা আমি পরবর্তীতে আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনবো। আসলে সংস্কারের কথা যখন আসে, যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসে, তখন আমরা সংস্কার শেষে কি চাই? একটা নির্বাচন চাই, আমরা রাজনৈতিক পরিবর্তনটা চাই, আমরা গণতন্ত্রকে চাই। সেই বিষয়টি নিশ্চয়ই বাদ দিতে পারবো না, আমাদের নির্বাচন নিয়েও কথা বলতে হবে। প্রথম আলোর একটি নিউজকে নিয়ে যদি একটু কথা বলতে চাই, যে নির্বাচনে যে মনোনয়ন বাণিজ্য হয়, যে কালো টাকার দৌরাত্ম্য থাকে, সেই সমস্যা আসলে কিভাবে, সেই জটিল সমস্যার কিভাবে সমাধান হবে, সেই সংস্কার কমিশন সেই সমস্যার সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখবেন জনাব এহসানুল হক মিলন, আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের ভিসি সাহেবকে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনার আমিও প্রথম আলো পড়েছি, দেখেছি, সেখানে তারা বলেছেন যে এই নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের বিষয়টি তারা অ্যাড্রেস করতে পারছেন না, অ্যাট দ্য সেম টাইম কালো টাকার দৌরত্ব, ধরুন কালো টাকার দৌরত্ব। হ্যাঁ, নির্বাচন কমিশন ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই মনস্টারকে দেখেছি, যারা মানি লন্ডারিং করছে, বিদেশি ব্যবসা করছে, বিদেশি নাগরিকত্ব নিয়ে ইলেকশন করছে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে একটা সার্টিফিকেট পাচ্ছে নির্বাচন কমিশন থেকে, মাননীয় সংসদ সদস্য হয়ে যাচ্ছে তারা। এই বিষয়গুলিকে অ্যাড্রেস করার জন্য আমি মনে করি একটু সিম্পলিফাই যদি আমি করি, ধরুন এই সামনে যে নির্বাচনের কথা হচ্ছে, এই নির্বাচনের আগে যদি বলা হয় যারা যারা মনোনয়ন প্রত্যাশী তারা দুর্নীতি দমন কমিশন থেকে একটি প্রত্যয়নপত্র আনতে হবে, তারা দুর্নীতিতে নয়, এবং তাদের হিসাব দাখিল দুদুকে করবে এবং দুদুক সেগুলিকে দেখে শুনে তাদেরকে একটা সার্টিফিকেট দেবে। দেন আপনি মনোনয়নপত্র দাখিল করেন আপনার দল থেকে, যেখান থেকে হোক। তাহলে এই কালো টাকা দৌরত্ব এবং বিদেশি নাগরিকত্ব আছে কি না, বিদেশি নাগরিকত্বের ব্যাপারে আমি মনে করি যারা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হবেন তাদের ব্যাপারে বিদেশি নাগরিকত্বটা থাকাটা কখনো বাঞ্ছনীয় হবে না। তার বাইরে যারা, সেটা হতেও পারে। পৃথিবীতে এখনও 12টি দেশ রয়েছে যেখানে ডুয়েল ন্যাশনালিটি, ইভেন ফ্রান্স, আর্জেন্টিনা, এই ধরনের, বা লেবানন, এই ধরনের অনেক দেশ রয়েছে যেখানে এই ডুয়েল সিটিজেনশিপ ইলেকশন করতে, বাট নট দ্য প্রাইম মিনিস্টার। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু জানতে চাই, যে দুদকও তো আসলে প্রভাবিত হয়েছে, আমরা সেটিও কিন্তু বিগত সময় দেখেছি, সেক্ষেত্রে আপনার সাজেশন আসলে কি থাকবে? ও না, সেটা তো আমরা দেখেছি, দ্যাট ডেজ হ্যাজ গন। আমরা যে দ্বিতীয় বিপ্লব, যে আত্মহত্যের মধ্য দিয়ে এই এক নদী রক্ত পেরিয়ে যে আবার আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা তো সেগুলি দেখেছি। এখন কমপ্লিটলি ইটস এ ডিফারেন্ট সিচুয়েশন রাইট নাও। আর আপনি যেটা বললেন মনোনয়ন বাণিজ্য, সেটা কিন্তু নির্বাচন কমিশন সুন্দরভাবে অ্যাড্রেস করতে পারে। আমরা এগুলি কিন্তু আমরা বিদেশি মডেলগুলিকে কপি করলেই হয়। ধরুন একটি এলাকায় দলীয় মনোনয়ন কে নিবে, দলীয় তাদের একটা ভোটার লিস্ট নির্বাচন কমিশনের, ডিস্ট্রিক্ট নির্বাচন কমিশনের কাছে থাকবে, অফিসারের কাছে থাকবে। তিনি একাধিক ক্যান্ডিডেট হলে সেই নির্বাচনটা কন্ডাক্ট করে দলীয় যে পার্টির যে রেজিস্টার্ড ভোটার তাদের মধ্যে একটা ভোটের ব্যবস্থা করে দিবে। সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জন 4জনকে পাঠিয়ে দিবে দলের কাছে। দল থেকে সেখান থেকে তাদের উইশেস অনুযায়ী ফার্স্টকে দিবে না সেকেন্ডকে দিবে না থার্ডকে দিবে, দলের সেটা থাকতে পারে। কিন্তু এই যে নির্বাচনী প্রক্রিয়াটাতে নির্বাচন কমিশন মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হলে তারা এটা করতে পারে। বা আরপিওর যেটা 16(2)তে রয়েছে যে একাধিক মনোনয়ন দেওয়া যাবে, সে একাধিক মনোনয়ন দেওয়া যাবে এবং অ্যাট দ্য ভেরি এন্ড তারা উইথড্র করার জন্য অনলাইনে উইথড্র করে ফেলে। কিন্তু এই উইথড্রলটা এই যে 16(2) আরপিওতে, এটা কিন্তু নির্বাচন কমিশন, মানে এটিএম শামসুল হুদা সাহেবের কমিশন তারা করেছিল, দলগুলিকে এই প্রিভিলেজ দেওয়া হয়েছিল। সেটাকে তারা বলতে পারেন নো, আপনারা একজনকে দিবেন, বাট তার আগে সিলেক্ট করে দেন যে হু ইজ রাইট, কারণ তার ব্যাংক্রাপসি আছে কিনা, ঋণ খেলাপি, এগুলি তারা দেখতে পারে, সেইভাবে এটাকেও অ্যাড্রেস করতে পারে। ইটস নট এ বিগ ডিল। আচ্ছা, আর কালো টাকার দৌরাত্মের যে বিষয়টি ছিল সেটিও নিশ্চয়ই, আর ইয়েস, আপনি বিদেশে বিজনেস আছে, এদেশেও বিজনেস আছে, আপনি মানি লন্ডারিং করার যে সুযোগ অপরচুনিটিগুলো আসছে, সেটা যদি আগে থেকেই আপনি নির্বাচন কমিশন তাদের প্রত্যয়নপত্র নিতে পারেন এবং সেই সিস্টেমটা যদি ডেভেলপ করা হয়, তাহলে একজন ক্যান্ডিডেট, আমি জানি আমি ইলেকশন করবো, তাহলে সাবমিট মাই অল ডকুমেন্টস টু ইলেকশন। অর্থাৎ যদি এই ধরনের বিষয়গুলোর সমাধান করতে হয়, তাহলে এখন থেকেই খুব দ্রুত গতিতে কাজ আসলে শুরু করতে হবে। গভর্নমেন্ট তো সেভাবেই কাজ করছে এবং সেই সংস্কারগুলোই তো করছে, দুদকও তো চেঞ্জ হচ্ছে এবং আমরা আশা করি যে বিগত দিনের মতো হবে না। আমরা তো দেখেছি দুদকের কমিশনার রাষ্ট্রপতি হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি। সেটা তো অ্যাজ এ হোল এই সংক্রামক ব্যাধিটা ছিল বিগত পতিত সরকারের প্রত্যেকটি ক্ষেত্রে। এখন তো সেটা নেই, সেটা হতেও দেওয়া যাবে না। যদিও এখন প্রশাসনের লেয়ারে লেয়ারে এই ওরাই রয়েছে, সেটা অবশ্যই ডিফারেন্ট।
অ্যাঙ্গেল জি বলতে। ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে তো কথা বললাম, একটু যদি নানা কারণে আসলে এবারের যে নির্বাচন সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 16 বছর আসলে একটানা আমরা একটা সরকারকে আসলে ক্ষমতা দখল করে থাকতে দেখেছি, তার পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, এবং সামনে যে নির্বাচনটি আসছে ধারণা করা হচ্ছে সেটি একেবারে ধারণা বলতে প্রত্যাশা করা হচ্ছে সেটি অনেকটাই স্বচ্ছ হবে, অনেকটাই আসলে অংশগ্রহণমূলক হবে। সেই প্রত্যাশার জায়গা থেকে আসলে নতুন দলের সৃষ্টিও আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদের মধ্য থেকে নতুন দল। কয়েক মাস আগেও যেটা আসলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল না, তারা আমরা দেখেছি 16ই ডিসেম্বর তারা একটা নিজেদের বড় ধরনের শোডাউন দেখিয়েছে, এবং তারা সারা দেশ থেকে ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা হচ্ছে তাদের সংগঠনের ব্যানারে তারা বেরিয়েছে তাদের জানান দেওয়ার জন্য, এবং রাজনৈতিক অঙ্গনে সেটা নিয়ে এখন ভালোই চর্চা চলছে। সেই নতুন রাজনৈতিক দল বা নতুন যে প্ল্যাটফর্ম তারা আনছেন, তারা নির্বাচনে নিজেদেরকে শক্তিশালী বিরোধী পক্ষ হিসেবেও দেখার আশা ব্যক্ত করেছেন, সেটা নিয়ে কি বলতে চাইবেন? প্রথমত হলো মোস্ট ওয়েলকাম। আমাদের যে ইলেকশনের যে শেয়ারটা, মার্কেট শেয়ারটা রয়েছে, সেই শেয়ারে যদি ধরে নেই আওয়ামী লীগের দাবি করতো 40% তাদের রয়েছে, আমরা দাবি করতাম 35% মার্কেট শেয়ার আমাদের রয়েছে, আর অন্যান্য দলগুলো রয়েছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এখন নেই, এবং এই আওয়ামী লীগ নেই সেই জায়গায় যদি অন্য একটি দল, একটা শক্তিশালী দল হয় এবং ডেমোক্রেটিক একটা মানসিকতা নিয়ে আসে, এটা মোস্ট ওয়েলকাম। সেই ব্যাপারে কারোর কোনো আপত্তি থাকতে পারে না। আমরাও চাই এই যে নিউ জেনারেশন তাদের নতুন আইডিয়া নিয়ে তারা আসবে এবং দল করবে, সেটা আমরা মোস্ট ওয়েলকাম জানাই। কিন্তু একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে যে বর্তমানে যারা রাজনীতিতে আসার চেষ্টা করছে তারা ভাবছে যে এই বিপ্লব শুধু তাদেরই। আমি যদি একটি মেয়ের নাম বলি, সানজিদা ইসলাম, মায়ের ডাক, যে মেয়েটি করেছে তার ভাই সুমনকে হারিয়ে, তাহলে এই ধরনের কোয়ালিফাইড লোকেরা রাজনীতিতে আসুক। তাকে তো কেউ ইনভাইট করেনি যে কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টে আসার। তা আমি বিশ্বাস করি যে আসতে পারে, কিন্তু যদি মনে করা হয় যে এই দ্বিতীয় বিপ্লব শুধু আমরাই করেছি এবং স্টেক হোল্ডার আমরাই, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এবং ধরুন এই বিপ্লবের সময় আমরা যে গত 17 বছরটি আন্দোলন করেছি, এই 17 বছর বিএনপি কতটা আত্মহতি এবং কি পরিমাণ আমাদের ত্যাগ তিতিক্ষা রয়েছে। ধরুন 2022 সালের ডিসেম্বর থেকে 2023 সালের 28 অক্টোবর পর্যন্ত এই মানে নিয়ারলি 9 মান্থসে আমরা দেখেছি যে আমাদের 22 জনকে ডিরেক্টলি আত্মহতি দেওয়া হয়েছিল। ভোলাতে যখন প্রথম আমাদের সমাবেশ দেখা হলো, তখন গণভবনে চায়ের দাওয়াত দেওয়া হলো, সেই দিনে 2 জনকে আত্মহতি দেওয়া হয়েছে। এখন ধরুন একটি ক্রিকেট ম্যাচ আপনি 200 রানে জিততে হবে, সে যে 180 রান করে এসছে সকলে মিলে, আর 2 জন ব্যাটসম্যান আর ধরুন 10টা বল রয়েছে, সেই সময় লাস্ট ব্যাটসম্যান এসে 200 রান করে আমাদেরকে জিতিয়ে দিল। তার অর্থ এই নয় যে লাস্ট 2 ব্যাটসম্যানই পুরোটা খেলেছে। অতএব এই অবস্থায় আসার জন্য বাংলাদেশের সামগ্রিকভাবে এই পতিত সরকারের পতনের জন্য রাজনীতি বা প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি 17 বছরের ত্যাগ তিতিক্ষা রয়েছিল। এখন এই যে নতুন রাজনৈতিক দল আসছে, তারা বিগত দিনে যেমন 111-এর সময় কিংস পার্টির কথা আমরা শুনেছিলাম, এখন এই ছাত্রদের মধ্য থেকে যারা আজকে রাজনীতিতে আসছে তাদের 3 জন প্রতিনিধি কিন্তু সরকার রয়েছে, এবং দে আর প্রিভিলেজড। এই ছাত্র নেতারা যখন বিভিন্ন জায়গায় যায়, আমি যখন আমার এলাকায় যাই, আমাকে কিন্তু এসপি ডিসি পুলিশ পাহারা দেওয়া হচ্ছে না। এই প্রিভিলেজড হওয়া, সেটা হলে আবারও তো আমরা একই জায়গায় বলতে পারি যে ইজ ইট এ কিংস পার্টি? সেই প্রশ্নটার জন্য হয় আমরা যে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সংগঠন গড়ে উঠুক, এবং আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা আসুক, এবং এই যে বিপ্লব হয়েছে, বিপ্লবে তাদের ভূমিকা আছে, সেটাও তার রিকগনিশন। অসংখ্য ধন্যবাদ। সেটাই আমরা চাইছি। জি, একজন দর্শক আছেন এই মুহূর্তে, আপনাদের সাথে কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি আয়োজনে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি মোহাম্মদ জাকির হোসেন, মেহেরপুর থেকে বলছি। জি বলবেন। আমি সম্মানিত আলোচক মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলছিলেন যে সবচেয়ে বেশি পিছিয়ে আছে শিক্ষা, শিক্ষায় সংস্কারটা খুব জরুরি, কিন্তু অনেক সংস্কার করলেন, কমিটি করলেন, কমিশন করলেন, কিন্তু শিক্ষা কমিশন করলেন না।
এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছেন। জি, ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছ থেকে এই প্রশ্ন উত্তরটি নিয়ে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা প্রশ্ন করে যদি একটু যেতে চাই, বিগত সরকারের সময় শিক্ষাক্রম ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, নানা ধরনের পরিবর্তন আমরা দেখেছি, সেটা নিয়ে নানান সমালোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকে ব্যাপকভাবে পরিবর্তন আনা হয়েছিল। এটাকে বলা হতো যে অনেকটা চাপিয়ে দেওয়ার মতো কিছু বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই সমালোচনার মুখে সেই বিষয়গুলো এই সরকার এসে, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বাদও দিয়েছেন। এবং নতুন যে শিক্ষা কমিশন তৈরি হবে, একদম দর্শকের প্রশ্নের সূত্র ধরেই যদি আমি একটু আসতে চাই যে নতুন যে শিক্ষা কমিশন তৈরি করা হবে সেখানে সংকটগুলো আগে অ্যাড্রেস করে আসলে কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে। এই সরকার আসলে বিগত সরকারের আমলে পাঠ্যক্রমে এবং পাঠ্যপুস্তকে যে ধরনের আসলে পরিবর্তন আনা হয়েছে, শিক্ষাক্রমে যে ধরনের পরিবর্তন আনা হয়েছিল, সেটিকে বলা হচ্ছিল যে চাপিয়ে দেওয়া হয়েছিল অনেকটা ছেলে মেয়েদের উপর। সেটির পরিবর্তন এই সরকার সেটি বন্ধ করে দিয়েছে এবং নতুন পরিবর্তনের জন্য শিক্ষা কমিশন তৈরি করা হচ্ছে। যারা আসবে তাদের মূল কোন বিষয়গুলোতে আসলে ফোকাস করা উচিত? আপনাকে ধন্যবাদ। আপনার গত কয়েক বছরে আপনি দেখতে পাবেন যে আমাদের এখানে শিক্ষাকে নিয়ে এক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সেগুলো করতে গিয়ে ওই বিদেশিদেরকে ফলো করতে গিয়ে যে আমি অমুক দেশের একটা শিক্ষাক্রম চালু করি, আমার লোকাল যে কনটেক্সটটা সেটা ভুলে গিয়ে আমাকে কোনো একটা শিক্ষা পাঠ্যক্রম চালু করতে গেলে আমাকে সেখানে এক ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন আছে শিক্ষকদের। সেই ধরনের কোনো ট্রেনিং ছাড়া, কোনো ধরনের মাস্টার ট্রেনার, কো ট্রেনার এগুলো না তৈরি করে, গার্ডিয়ান যারা ছিলেন তাদেরকে ইনভলভ না করে আপনি একটা শিক্ষাক্রম চালু করে দিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। এখন আমাদেরকে এই জায়গাটা থেকে এই সরকার খুব রাইটলি সেই জায়গাটা থেকে বের হয়ে এসেছে, যেটা আগের যে শিক্ষাক্রম ছিল সেটাই। কিন্তু আমি মনে করি যে আপনি যে প্রথম প্রশ্নটা করেছিলেন যে নতুন কমিশন যদি গঠিত হয় তাহলে কোন কোন জায়গাগুলোতে হাত দিতে হবে, আমার যে এক্সপিরিয়েন্স গত কয়েক মাসে, সেখানে আমি মনে করি যে একটা পলিসি সাপোর্ট দরকার। পলিসি, অনেক জায়গাতে পলিসি নাই। অ্যাপয়েন্টমেন্টের কথা বলেন আপনি, শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলো, আপনার প্রমোশনের যে বিষয়গুলো, এমপিও নিয়ে এরকম শতাধিক বিষয় আছে আপনার, একদম প্রাথমিক থেকে ধরে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই জায়গাগুলোতে আপনার পলিসি সাপোর্ট দরকার। আমাদের পলিসির অভাব, রিসোর্সের দরকার। এখন রিসোর্সটা লোকাল প্রতিষ্ঠানগুলোকে আপনাকে রিসোর্স দিতে হবে। ক্লাসরুম নাই, আপনি ক্লাসরুমই যদি না থাকে, আপনার নর্মাল যে সাউন্ড সিস্টেম সেটাই যদি না থাকে, তাহলে আমি ভার্চুয়াল ক্লাসরুম দিয়ে তো কোনো লাভ নেই। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা প্রায় শতাধিক কলেজে আমরা ভার্চুয়াল ক্লাসরুম করে, যে স্মার্ট বোর্ড আমরা করে দিয়েছিলাম, সেগুলো চলছে, ঠিক আছে। কিন্তু আমাদের তো 2500 কলেজ, 2500 কলেজে যদি আমি সাউন্ড সিস্টেমটা এনশিওর করতে পারি তাহলে কিন্তু সেই যে অন্ততপক্ষে লেকচারটা যাতে শুনতে পারা যায়। সো রিসোর্সের যে শর্টেজটা আছে সেটা কিন্তু সরকারকে অ্যাড্রেস করতে হবে। আরেকটা জায়গাতে হলো ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ, যেটা আপনাকে একটু আগে বলছিলাম, কোন সাবজেক্টটা পড়ানো দরকার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য। আমার সাইবার সিকিউরিটি দরকার, আমার আইটি দরকার, আমার এই যে ফ্রিল্যান্সিং দরকার, আমার শেফ দরকার, আমার অ্যালাইড হেলথ প্রফেশনাল যেগুলো আছে, আলট্রাসোনোলজিস্ট অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক মানে দাম তাদের, এবং আমাদের দেশের ভিতরেও যাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, অথবা এন্টারপ্রেনিউর স্কিল যেগুলো, যে নিজে নিজেই সে উদ্যোক্তা তৈরি হবে, সেই জায়গাগুলোতে এই জায়গাটাতে আমাদেরকে পলিসি সাপোর্ট দরকার এবং নতুন শিক্ষা কমিশন সেই জায়গাটাতে হাত দিতে পারে। রিসার্চের কথা যদি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ হলো নতুন জ্ঞান উৎপাদন করা এবং সেটা বিতরণ করা। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো যে গত 53 বছরে স্বাধীনতার পরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নতুন জ্ঞান তৈরি করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। বিতরণ ঠিক আছে, আমাদের ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে, দেশ চালাচ্ছে, বিদেশে যাচ্ছে, সবই ঠিক আছে। যে নতুন জ্ঞান যে উৎপাদন করা, সেই নতুন জ্ঞান উৎপাদনের জন্য বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলোতে আপনার প্রচণ্ড পরিমাণে ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোতে আপনার হাত দেওয়া, রিসার্চের এই জায়গাটাতে। আর একটা পয়েন্ট ধরেন পলিটিক্সের যে ব্যাপারটা, পলিটিক্সে আপনার শিক্ষক এবং ছাত্রদের পলিটিক্স যেটা, এখন সেই পলিটিক্সটা আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কতটুকু অ্যালাউ করবেন, কতটুকু অ্যালাউ করবেন না, এটা ন্যাশনাল কোয়েশ্চেন। আপনি এখন ছাত্রদেরকে পলিটিক্সে আপনি ইনভলভ করবেন, ঠিক আছে, ছাত্ররা তো পলিটিক্সে ইনভলভ হবে, তারা ঐতিহাসিকভাবে পলিটিক্সের সাথে ছিল, কতটুকু করবে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কতটুকু নিয়ে আসবে। আমি তো আমার গত 3 মাসের এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছি, 2500 কলেজের এক্সপিরিয়েন্সে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলেজগুলোকে এক একটা রাজনীতির আখড়া, বেশিরভাগ ক্ষেত্রে, আমি সব কলেজ বলবো না, নিশ্চয়ই ভালো ভালো কলেজ তো রয়েছে,
অনেকগুলা বেশিরভাগ কলেজে আপনি স্যার, দেখবেন এখানে একটা যদি একটু- স্থানীয় রাজনীতির আখড়াতে রূপান্তরিত করা সেই হয়েছে। রাজনীতির প্রশ্ন থেকে যখন বেরিয়ে আসার সময় আমরা অন্তর্বর্তীকালীন সময় মনে করছি যে যা হবে সবকিছু আসলে ভালোই হবে, আর নবনির্বাচিত ভাইস চ্যান্সেলর বা উপাচার্য নিয়োগ করা হয়েছে সেই বিষয়ে আমি সেটা আপনাকে বলছি এই জায়গাটাতে একই রকম ভাবে আমাকে এখন চিন্তা করতে হচ্ছে যে আমরা গভর্নিং বডি রাখবো কি রাখবো না, এই যে কলেজ ম্যানেজমেন্ট কমিটি আমরা রাখবো কি রাখবো না। যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই সেখানে দেখা যাচ্ছে যে কলেজ গভর্নিং বডি ছাড়াই কিন্তু ভালোভাবে চলছে। এখন যেভাবে সরকারি কলেজগুলো চলে সেভাবে আলাদা কোনো বডি তৈরি করে সেগুলোকে দিয়ে দিতে পারে। গভর্নিং বডিকে নিয়ে যে পলিটিক্সটা সারা দেশে হয় এবং হচ্ছে এটা আনথিঙ্কেবল ব্যাপার। এবং অর্থাৎ এই গভর্নিং বডিটা যতটা প্রয়োজন না তার থেকে বেশি কি সেটাকে গুরুত্ব দেওয়া এটা হচ্ছে? মারাত্মক ধরনের কন্ট্রোল করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এখানে বিভিন্ন ধরনের আপনার স্টেক হোল্ডার আছে এবং এই জায়গাগুলোতে হাত দেওয়া দরকার। এরপরে আসি আপনার এই যে নতুন শিক্ষা কমিশন এই জায়গাগুলোতে হাত দিতে পারে এবং আপনার রিসোর্স দিতে হবে। আপনাকে মিনিমাম 5%, এইবার 4%, আগামী বছর 5%, জিডিপির 5% যদি আপনি শিক্ষা খাতে দেন। এরপরে আসি আপনার প্রশ্নটা, এই সরকারের হাতে এই শিক্ষা কমিশনটা ভালো শিক্ষা কমিশন তৈরি হতে পারে। এর একটা প্রধান উদাহরণ হলো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে যে ভিসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে নো ইউনিফর্ম পলিসি, এবং তারা একটা কোয়েশ্চেন রেইজ করেছে যে বিসি নিয়োগগুলো আগের মতোই হচ্ছে কিনা। আমি বেশি না, মাত্র কয়েকজনকে ভালো করে চিনি, কয়েকজন ভিসির একটু আইডিয়া দিচ্ছে আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন এই সরকারের নতুন শিক্ষা কমিশন যদি করেন তাহলে তারা ভালোই করবেন। একটা উদাহরণ হিসেবে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ সোয়াস থেকে পিএইচডি করেছেন ইউকে থেকে, 100-এর উপরে পাবলিকেশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজা জাপান থেকে পিএইচডি করেছেন, 93টার উপরে ওনার পাবলিকেশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামরুল পিএইচডি করেছেন ইউকে থেকে, অনেক পাবলিকেশন। চিরাং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এহিয়া ভাইস চ্যান্সেলর, উনি পিএইচডি করেছেন সিডনি ইউনিভার্সিটি থেকে, প্রচুর পাবলিকেশন। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর সালেহ নকিব পিএইচডি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে, 180টার উপরে পাবলিকেশন, প্লাস মাইনাস হতে পারে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হায়দার জাপান থেকে পিএইচডি করেছেন, 30টার উপরে পাবলিকেশন বলতে বোঝাচ্ছে আমি Q1 জার্নাল ইন্টারন্যাশনাল পাবলিকেশন। সাস্টে শাহজালাল ইউনিভার্সিটিতে সারোয়ারকে দেওয়া হয়েছে, সে জাপান থেকে পিএইচডি করেছে, 70টার উপরে পাবলিকেশন। নোয়াখালীতে প্রফেসর ইসমাইলকে দেওয়া হয়েছে, সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পিএইচডি করা, 100-র উপরে পাবলিকেশন। আমি শেষ করে দিচ্ছি, মাওলানা ভাসানীতে প্রফেসর আনোয়ারকে দেওয়া হয়েছে, আজিম আকনকে দেওয়া হয়েছে, সে জাপান থেকে পিএইচডি করা, 95টার উপরে পাবলিকেশন। বুয়েটের যে ভিসি এবিএম বদরুদ্দুজাত, উনি ইউএসএ তে পিএইচডি করা, 98টার উপরে পাবলিকেশন। আমি শেষ করি, ইভেন আপনার কুয়েটে যে ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে আব্দুল মতিন ভুইয়া পিএইচডি করেছেন, 82টার উপরে। সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ করা হয়েছে এই সরকার আসার পরে, আপনি কোয়ালিটি এডুকেশনের কথা বলেন, তাদের স্ট্যাটাসের কথা বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে এটা একটা চমৎকার কথা বলেন, তাদের এথিক্সের কথা বলেন, অনেস্টির কথা বলেন, গুড গভর্নেন্সের কথা বলেন, এর থেকে বেস্ট টিম আপনি কি পেতে পারেন? অসংখ্য ধন্যবাদ জনাব ইহসানুল হক মিলন। আসলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা এই টিচারদের পাচ্ছি বা এই শিক্ষকদের পাচ্ছি, কিন্তু আমাদের সংকট তো আসলে শুরু থেকে প্রাথমিক পর্যায়ে যারা আছে, মাধ্যমিক পর্যায়ে যারা আছে, সেখানে আমরা কোয়ালিটি এডুকেশন আসলে এনশিওর করতে পারছি কি না? সেটা আমরা আসছি, কিন্তু ইন দ্য মিন টাইম ভিসি সাহেব যে ডেসক্রিপশনটা দিলেন, এই যে পাবলিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি তো হিস্টোরিক্যালি দেখেছি যে যেই পাবলিকেশনে এই ভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি তো সেই দায়িত্বে ছিলাম, আমিও তো নিয়োগ দিয়েছিলাম, কিন্তু টু মি দিস দ্য বেস্ট। সে নিজেরটা বলেনি, পারহ্যাপস হি হ্যাজ 160 I don't know আছে পাবলিকেশন আছে। তো এটা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট সিলেকশন করেছে। এখন অ্যাডমিনিস্ট্রেশন বলে হয়তো বা অনেকেই অনেক কথা বলতে পারে, বাট যেটা বললো যে গভর্নিং বডি, সেটা নিয়ে ভাববার বিষয় রয়েছে, অ্যান্ড সিরিয়াসলি ভাবতে হবে তাদেরকে, কারণ এই পলিটিক্যালাইজ করা দরকার নেই, কারণ তাদের তো নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তারা এদেরকে সুপারভিশন করতে পারে, তাদের টিম রয়েছে, এটা নিয়ে ভাবনা করতে পারে। আমিও এটাকে মানে অপশনটাকে দেখছি। এবার আসি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে। প্রথমে আমি আসি কমিশন থেকে। আমাদের একটি পার্মানেন্ট কমিশনের দরকার, কারণ পৃথিবীর 4/3 দেশে 5 কোটি জনসংখ্যাও নেই। আমাদের এখানে শিক্ষক ছাত্র মিলিয়ে পার্মানেন্ট কমিশনের কথা কিন্তু নানা সময় আসলে আমরা শুনতে পাচ্ছিলাম যে পার্মানেন্ট কমিশন বাংলাদেশের জন্য দরকার, কিন্তু সেটা এখন পর্যন্ত করা হয়নি। সেটাই আমি বলছি, সংস্কার কমিশন দরকার, পার্মানেন্ট কমিশন দরকার। বিষয়টাকে আমাদের বুঝতে হবে যে আমরা এখন আলফা জেনারেশন, জেনারেশন জি, বা আমরা যে আই জেনারেশন 1901 থেকে 1927 বা বেবি বুমারের যে আমরা রয়েছি, এই কমপ্লিটলি অল আর ডিফারেন্ট। এই যে জেনারেশন টু জেনারেশন যে গ্যাপটা,
আগের জেনারেশনগুলো একটা সিমিলারিটি ছিল, কিন্তু আজকে এই যে জেনারেশন জি, মিলেনিয়াল অ্যান্ড জেনারেশন আলফা, এই জেনারেশনগুলোকে হ্যান্ডেল করার জন্য আমি মনে করি একদম কমপ্লিটলি নিউ ভিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে। সেই জন্য নিউ ভিশনারি এই শিক্ষা কমিশন আমাদের থাকতে হবে, যেটা বিগত দিনে আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার সময় আমরা কনসালটেন্ট নিয়োগ দিতাম কোথায়, ক্যামব্রিজ, নিউজিল্যান্ড থেকে, ইংল্যান্ড থেকে। দিস নট ওয়ার্কিং অ্যাট অল। এখনকার যেমন আমি একটা ছোট্ট কথাই বলে ফেলি, আমার বাসায় একটা ছেলে আসছে, সে টাইলসের উপর কাজ করে। আমি তারা জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? 24। তুমি টাইলসের কাজ করে নতুন ডিজাইন কিভাবে দিচ্ছ? স্যার মোবাইল ব্যবহার করি। আমি তুমি না বললে তুমি লেখাপড়া করোনি? স্যার করিনি, 5 পর্যন্ত পড়েছি। তাহলে he knows how to send the text, he knows how to use the internet. এই যে জেনারেশন, দিস মডার্ন জেনারেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা ইউজ করছে। অতএব আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হলে ফ্রম দ্য প্রাইমারি এডুকেশন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশন। তারপর উনি যেটা বললেন, যেমন আমাদের পিপিপি রয়েছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ রয়েছে, এগুলি রয়েছে আমাদের ব্রিজ, কালভার্ট ডেভেলপমেন্টের টোল আদায়ের জন্য। কিন্তু আমরা কি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের যে লিঙ্কেজ এডুকেশনের সাথে সেটা করিনি, ইন্ডাস্ট্রি লিঙ্কেজগুলো তৈরি করিনি। এই জন্য আমাদের দেশে নিয়ারলি 1 কোটি শিক্ষিত বেকার বেরিয়ে যাচ্ছে। এগুলিকে আমাদের মোটিভেটেড করতে হবে, ডাইভার্টেড করতে হবে কর্মমুখী শিক্ষায়। সেজন্য আমাদেরকে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন শিক্ষা বা এই শিক্ষাগুলোকে আমাদের গুরুত্ব, কারিগরি শিক্ষা, সেই জায়গাটিও তো ন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করতে হবে। আমি বলতে স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভটা থাকতে হবে। তা না হলে কখন থেকে শুরু করা উচিত? সেই জন্যই তো আমি বলছি যত দ্রুত সম্ভব এমন একটা শিক্ষা কমিশন থাকতে হবে প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি। তারা কন্টিনিউয়াসলি গ্লোবালি যে শিক্ষা ডিমান্ড রয়েছে সেটার সাথে কার্যকরীভাবে কাজ করবে। কারণ শিক্ষা এখন আর বাংলাদেশে একক কমোডিটি না, এবং বাংলাদেশ গভর্নমেন্ট বিগত দিনে যেটা করেছে সেটা তো শিক্ষাকে ধ্বংস করেছে। বাট দিস ইজ দ্য টাইম we must start a new generation with new education, with new system, যেটাকে আমরা পৃথিবীতে অন্যান্য দেশের সাথে তুলনামূলকভাবে একত্রিত করে আমাদের কাজ করতে হবে। আজকের দিনে একটা ছেলেকে যদি বলা হয় সে চ্যাট জিটিভি থেকে পেপার লিখছে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, যেগুলি আমাদের সময় আমরা চিন্তাও করতে পারিনি। এখন সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, এবং এডুকেশন রিফর্মেশনটাকে আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে। এটাকে আমরা কর্মমুখী শিক্ষার দিকে যেতে হবে। একটা সময় আসলে সব বিষয় নিয়ে আসলে নানা ধরনের কি বলে এটাকে বিতর্ক বলা যায়, সমালোচনা, আলোচনা। কখনো বলা হচ্ছে যে মুখস্থ বিদ্যা ক্রিয়েটিভিটিকে ধ্বংস করছে, আবার কখনো বলা হচ্ছে যে মুখস্থ না করলে তো আসলে বেসিকটা তার তৈরি হচ্ছে না। আমি সেটা না, আমি বলি যে আমার নতুন করে চিন্তা ভাবনা করার কিছু নাই। যে সমস্ত দেশগুলো এডুকেশনে ভালো করেছে, জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি তাদেরকে একটু ফলো করেন, দেখেন না তারা কিভাবে তারা কাজটা করলো, তাদের যে কারিকুলামটা, সিলেবাসটা দেখেন। আমরা যাতে আমরা বিগত সময়ের অভিজ্ঞতা আসলে কি বলছে, তারাও তো বিভিন্ন সময় আসলে বলেছিল যে আমরা বাইরের সাথে মিলিয়ে আসলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনছি, এবং সেটা তো আসলে ভালো কিছু হয় না। তারা যে বাহিরটা বলছে সেই বাহিরটা একটা বিশেষ বাহির। তা আমি বলি তারা ইউরোপিয়ান দু একটা দেশের একটা আইডিয়া নিয়ে তারা সেই জায়গাটাতে কাজ করতে চেয়েছে। আমি যে দেশগুলোর কথা বললাম ওরা কিন্তু হাইলাইট করেছে টেকনিক্যাল এডুকেশন অথবা ভোকেশনাল এডুকেশনের দিকে। আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন অথবা কানাডার কথা বলেন, আপনি দেখবেন একটা লেভেল পর্যন্ত ভোকেশনাল এডুকেশনটাকে তারা করে দিচ্ছে, একদম ওয়াইডলি অ্যাভেলেবল করে দিচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে খুব সিলেক্টিভ, যারা গবেষণায় যাবে, শিক্ষকতায় যাবে, তাদেরকে বিশ্ববিদ্যালয় লেভেল অথবা হায়ার স্টাডিতে যাবে, তারা যাচ্ছে। সবার জন্য বিশ্ববিদ্যালয় না। এখন আমরা কি করেছি, যত্রতত্র অনার্স মাস্টার্স স্কুলে আমরা বসে আছি যে আমাদের অনার্স মাস্টার্স ডিগ্রি লাগবে, যে জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকেই আমরা কিন্তু এক ধরনের সংস্কার কাজে হাত দিয়েছি। আবারও বলি, বাংলাদেশের শিক্ষা কমিশন করেন আর শিক্ষা সংস্কার করতে চান, দুইটা জায়গাতে খুবই ইম্পর্টেন্ট শিক্ষা সংস্কারের জায়গা। একটা হলো প্রাথমিক শিক্ষা, একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে 70% এডুকেশন নিয়ন্ত্রণ করে, এককভাবে একটা বিশ্ববিদ্যালয় 70% অফ দ্য এডুকেশন অফ দিস কান্ট্রি নিয়ন্ত্রণ করে। অতএব তার সংস্কারটা যদি হয়, তার যদি রিপ্রেজেন্টেশন শিক্ষা কমিশনে যদি থাকে, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এখন আমরা যে প্ল্যানটা করছি, আমরা নেক্সট ইয়ার থেকে চালু করার চেষ্টা করছি যে অনার্স মাস্টার্স সে যা করতে চায় করবে, বাংলা পড়বে, হিস্ট্রি পড়বে। এই মুহূর্তে তো চট করে কোনো একটা সাবজেক্ট বন্ধ করে দেওয়া যাবে না, যে কোনো সাবজেক্ট সে পড়ুক, তাকে বাধ্যতামূলক সার্টিফিকেট 1 একটা টেকনিক্যাল কোর্স পড়তে হবে। সেটা সাইবার সিকিউরিটি হতে পারে, সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, সেটা শেফ হতে পারে, সেটা আপনার ঘড়ি ঠিক করা, মোবাইল ঠিক করা, যে কোনো জিনিস হতে পারে, তাকে সেটা করতে হবে 15 অথবা 20 ক্রেডিটের ভিতরে। সেটার জন্য কিন্তু আমরা কাজ শুরু করেছি, এবং আমি এই গত সপ্তাহতেই আপনার লন্ডনে মিটিং করে এসেছি, এবং আরও
বেশ কতগুলো দেশ আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসছে যে এই জায়গাটাতে তারা টেকনিক্যাল এডুকেশনে আমাদেরকে সাপোর্ট দিতে চায়। এই কাজটাই কিন্তু 90 দশকের পরে মিলন ভাইরা যখন ছিলেন তখন মিলন ভাইরা যখন ছিলেন তখন কিন্তু ওনারা একটু স্টার্ট করেছিলেন। এখানে পিয়ারসন বলেন, এডেক্সেল বলেন, বিদেশি সংস্থাগুলো, অস্ট্রেলিয়ান টেপ, তারা কিন্তু এসেছিল, তারা কিন্তু এখানে পাত্তা পায় নাই। যে কোনো কারণে হোক তাদেরকে কিন্তু আমরা এখানে আমাদের কাজে আমরা বড় বড় প্রজেক্ট করেছি সংস্কারের জন্য। আপনার প্রাইমারি শিক্ষার যে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় শুরু করলো, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যত্রতত্র গ্রাজুয়েট আমরা পাচ্ছি, 1 কোটি শিক্ষিত বেকারকে আমরা পাচ্ছি, সেই সমস্যার সংকট মানে সমাধানটা কি হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা শুরু করছে বা আরো কত বিস্তারিত হবে সেই সমস্যার সমাধান হবে? এই মুহূর্তে 100টা বাচ্চার ভিতরে 72টা ছেলে মেয়ে আমাদের চাকরি পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বিআইডিএসি যে গবেষণা বা অন্যান্য যে গবেষণা আছে সেখানে বলছে যে 28% চাকরি পাচ্ছে না। সেটা সঠিক না, 28%-এর ভিতরে কিছু না কিছু কাজ তারা করছে, কিন্তু যে পরিমাণ কাম্য চাকরি দরকার বা যেখান থেকে তার একটা বেস্ট আউটপুট আসতে পারে, আমি ইভেন 72% যদি সেটা কিন্তু আসছে না। সেটা না আসার পিছনে প্রধান কারণ হলো তার কারিগরি দক্ষতার অভাব, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, সেই জায়গাগুলোতে দক্ষতার অভাব, তার সার্টিফিকেটের অ্যাক্রিডিয়েশনের দক্ষতার অভাব। তার মূল বিষয়টা হলো যে সে যে সিলেবাসটা পড়ে এসেছে সেই সিলেবাসটা এই বাজারের জন্য, এই মার্কেটের জন্য উপযুক্ত কিনা। জি, জনাব ইহসানুল হক মিলন, আপনার কাছে আসি। পরীক্ষা সর্বস্ব শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, যেখানে আমাদের মানবিক যে গুণাবলী, সুনাগরিকের যে গুণাবলী, সেগুলোর আমরা কমতি খুঁজে পাচ্ছি, সেখানে সজাত্যবোধের কমতি আমরা খুঁজে পাচ্ছি। এই যে ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে, আমরা কি তাদেরকে এটি আসলে কি ধরনের প্রভাব ফেলছে আমাদের সমাজে? আসলে একাডেমিক সেক্টরে আমরা দেখতে পাচ্ছি যারা মেধাবী রয়েছে তারা কিন্তু ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে, বা যারা বিভিন্ন শিক্ষকতায় মেধাবী ছাত্র, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে তারা শুধু টিচার হতে পারবে, বাট ইনিশিয়ালি তারা বেতন পাচ্ছে কত, মাত্র 30,000 টাকা। তাহলে তারা কেন জয়েন করবে শিক্ষকতা? আর অপরদিকে যখন আমাদের এই মেধাবীরা বিদেশে পিএইচডি করতে চলে যায়, দে আর দ্য এক্সেপশনাল, দেশে ফেরত এসছে, কেউ ফেরত আসছে না। এই যে ব্রেইন ড্রেইন, এটা আমাদের জন্য মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমাদের গভর্নমেন্টের কোনো প্ল্যান নেই যে যারা বিদেশে পিএইচডি করবে তাদেরকে অনার্ড করে সেই ধরনের বেতন বা সব সুবিধা দিয়ে তাদের ফেরত আনবে, এটা নেই। ইভেন পলিটিক্সও এইটা নেই, পলিটিক্সও ব্রেইন ড্রেইন নেই। এই যে আমাদের যেটা রয়েছে যে বিদেশি নাগরিকরা ইলেকশন করতে পারবে না, দ্যাটস নট কোয়াইট অলরাইট ইদার। বিদেশি নাগরিকরা হয়তো প্রেসিডেন্ট হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু তাদেরকে তো দেশে আসা পলিটিক্স করার জন্য ব্রেইন ড্রেইনের ব্যবস্থা থাকতে হবে। আমি মনে করি প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের মেধাবীরা শুধু চলেই যাবে এটা হতে পারবে না, তাদেরকে দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে, সেই সুবিধাগুলোর ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আমানুল্লাহ ফেরদৌস। আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। আমরা যখন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব, শিক্ষাক্রমের উন্নয়ন করব, শিক্ষা কমিশন তৈরি হবে, সেখানে শিক্ষকদের মান উন্নয়নে বা শিক্ষকদের জীবন যাপনের উন্নয়নে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? আমরা এটাকে বলি কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং, সিপিডি, এবং সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় করছে, এবং সামনে আরেকটা বড় কাজ আসছে, এই কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং আমরা সারা দেশে শিক্ষকদেরকে দিব। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে সেই ট্রেনিংটা অ্যাপয়েন্টমেন্টের সময় যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। সেই ট্রেনিংটা যখন তিনি রিটায়ারমেন্টে যাবেন তার আগে দিয়ে তো কোনো লাভ নেই। কিন্তু দেখা যায় যে অনেকে 10-15 বছর পর্যন্ত শিক্ষকতা করছেন, কোনো ধরনের কোনো কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং পান নাই। সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি, আমরা সেই জায়গাটাতে ট্রেনিং দেব। আপনাকে যদি শিক্ষকতার পেশায় থাকতে হয় এবং আরও কয়েকটা পেশা, ল, মেডিসিন, এই সমস্ত জায়গাগুলোতে এই কন্টিনিউয়াস কিন্তু পড়াশোনার উপরে থাকতে হয়, একটা জায়গাতে স্টাক হয়ে বসে থাকার সুযোগ নাই। নতুন যে শিক্ষা কমিশন আসবে তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে যে এই কন্টিনিউয়াস ট্রেনিংটা যেটা শিক্ষকদের সেটা দিতে হবে। আরেকটা জায়গাতে বলি, যেটা মিলন ভাই একটু আগে বলছিলেন, গত 15-20 বছরে এদেশ থেকে লক্ষ লক্ষ মেধাবী শিক্ষক এবং লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীরা চলে গেছে দেশ ছেড়ে, বিভিন্ন কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে, বিভিন্ন কারণে আপনার এই যে স্টিগমাটাইজড হয়ে দেশ ছেড়ে চলে গেছে। আমাদের এখন সময় তাদেরকে আস্তে আস্তে আবার ফেরত আনা। কারো যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি থাকে, প্রথম 200টা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি থাকে, তাকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে, শুধু একটা সিম্পল ভাইভা নিয়ে আপনি তাদেরকে চাকরি দিয়ে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যদি একটা পিএইচডি থাকে, সিডনি ইউনিভার্সিটি, ইউএনএসডব্লিউ যদি একটা পিএইচডি থাকে, আপনি সরাসরি তাকে ভাইভা নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে শিখবেন। অনেক লোক আসতে চায় যারা গবেষক পৃথিবীতে নাম দাম করেছে। একটা কল লাগবে রাষ্ট্রের পক্ষ থেকে যে আপনারা আসেন, ফিরে আসেন, দেশকে কন্ট্রিবিউট করেন, অথবা একটা পার্টিকুলার সময়ের জন্য আসেন,
একটা পার্টিকুলার একটা কোর্স পড়ান, বছরে আমাদের এখানে আসতে চান, সেই ধন্যবাদ অসংখ্য। আমাদের সময় একেবারেই শেষ। জনাব ইহসানুল হক মিলন, জনাব আমানুল্লাহ ফেরদৌস, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এর জন্য যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।